বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান কুইজ অনুষ্ঠান। গত অনুষ্ঠানে যারা ভালো করেছিল তাদেরকে আবার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সঙ্গে কিছু নতুন প্রতিযোগীও আছে, সবার সঙ্গে পরিচিত হয়ে যাক। আমি সিনান সাইফি রহমান। আমি মানহা কবির। আমি রিদওয়ানুল আলম। আমি মুয়াজ বিন মাহবুব। আমি ফাতেমাতুস সামিয়া। আমি আলমুসাব্বির উদ্দিন। মোহাম্মদ রাহাত মাহমুদ। আমি সৈয়দ রিদওয়ানুর রহমান। আমি অভয় সেন পিয়ান। আমি রূপা ইসলাম। আমাদের অনুষ্ঠানের 4টা পর্ব, তার মধ্যে প্রথমটা হলো বিজ্ঞান সবখানে। তার মানে বিজ্ঞানকে আমরা খুঁজে নেব যে কোনো জায়গায়, আমাদের বাড়িতে, বাইরে, মহাকাশে, সব জায়গায়। 5টা প্রশ্ন এই পর্বে, প্রত্যেকটাতে 5 নম্বর। আমরা প্রথম প্রশ্নে চলে যাই যে নিরক্ষীয় অঞ্চলে, বিভিন্ন মহাদেশের নিরক্ষীয় অঞ্চলগুলোতে রেইন ফরেস্ট আছে, বাদল বন। সেই বাদল বনের সঙ্গে আমরা তুলনা করি আবার সমুদ্রে যে প্রবাল দ্বীপ, প্রবাল প্রাচীর আছে সেগুলোর। কোথায় বন আর কোথায় প্রবাল, এই তুলনাটা কেন? এটার কারণ হচ্ছে আপনার রেইন ফরেস্টে যে পরিমাণে বায়োডাইভার্সিটি দেখা যায়, সে একই পরিমাণ বায়োডাইভার্সিটি আপনার যে কোরাল রিফগুলো আছে ওই সব জায়গায় দেখা যায়। রেইন ফরেস্টে আপনার একই সাথে অনেক রকমের ম্যামাল, অনেক রকমের রেপটাইল, অনেক রকমের পাখি, এগুলো একসাথে দেখা যায় বিচরণ করতে একই সাথে। এখন কোরাল রিফে তো আমরা মাছই দেখি, কিন্তু মাছের এত পরিমাণের প্রজাতি দেখতে পারি যে ওটাকে রেইন ফরেস্টের সাথে তুলনা করা যায়, এবং একই সাথে কোরালের অনেক রকম প্রজাতি দেখা যায়, এবং অনেক ধরনের অমেরুদণ্ডী প্রাণীর প্রজাতি দেখা যায়, যেমন পরিফেরা, নিডারিয়া, এগুলোর অনেকগুলো প্রজাতি দেখা যায়। এই প্রজাতিগত বায়োডাইভার্সিটির সিমিলারিটির জন্য এই দুইটাকে একই সাথে তুলনা করা হয়। উত্তর খুবই সঠিক, 5 নম্বর পাবে। কিন্তু মুয়াজকে আমি আরেকটা প্রশ্ন করব যে সুবিধাটা কি, কেন এই বায়োডাইভার্সিটিটা রেইন ফরেস্টে আর প্রবাল দ্বীপে কেন বেশি? প্রবাল দ্বীপের বলতে পারবো, কিন্তু রেইন ফরেস্টের কারণটা হচ্ছে রেইন ফরেস্টে এতগুলো গাছের জন্য হিউমিডিটিটা বেশি, এবং এটার লিভেবল যে কন্ডিশনটা, এটা অনেকগুলো প্রজাতির জন্য অনেক ভালো কন্ডিশন বিরাজ করে। এই জন্য কন্ডিশনটা অনুকূলে, লিভিং কন্ডিশনটা ওদের জন্য অনুকূলে, এই জন্য বিভিন্ন রকমের ইকোসিস্টেম ওখানে তৈরি হয়েছে। প্রবাল দ্বীপেও এরকম বিভিন্ন ধরনের ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেহেতু কোরালের ভিতরেও মাইক্রোব বাস করতে পারে। এই জন্য ওগুলো যদি বিবেচনা করি তাহলে ওখানে অনেকগুলো ক্ষুদ্র ইকোসিস্টেম তৈরি হয়। কোরালের মধ্যেও নানান খোপখাপ আছে, যেখানে নানান রকমের মাছ, নানান রকমের প্রাবল্য দেখা যায়। আমরা 5 নম্বর মুয়াজকে দেব এটার জন্য। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের স্মার্টফোনে অনেকগুলো কাজ করি, বিশেষ করে যদি লম্বা ভিডিও কলে করতে থাকি বা অনেকক্ষণ ধরে গেমস খেলি, দেখা যায় ফোনটা গরম হয়ে যায়, বেশ গরম হয়ে যায়। এটা কেন? সিনান? ফোনের ভিতর অনেক বেশি ফোনের আইসিগুলো সবগুলো একই সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করার কারণে সেগুলো হিট প্রডিউস করা শুরু করে। ফোনের কি? আইসি, অভ্যন্তরীণ আইসি, ইন্টিগ্রেটেড সার্কিটগুলো, সেগুলো। অত সঠিক, কারণ খুব কম্প্যাক্ট অনেক সার্কিটরি আছে, অনেকগুলো ট্রানজিস্টার ওখানে আছে আইসির মধ্যে। কাজেই তারা যখন প্রসেসিংটা একসঙ্গে করতে থাকে অনেকক্ষণ ধরে, কিছু কিছু হিট কিন্তু জেনারেট হয়, এবং সেই হিটটা ফোনের বডি দিয়ে বের হয়ে যায়, কিন্তু এত বেশি জেনারেট হয় যে বের হয়ে কুল পায় না, তখনই এই গরমটা হয়ে যায়। সিনান এটার জন্য 5 নম্বর পাবে। গোখরো, কেউটে, শঙ্খচূড়, চন্দ্রবোড়া, এগুলো কি? এক একটা সাপ। কীরকম সাপ, কোথাকার সাপ, কীরকম সাপ, এবং এদের অন্য নাম কি, সেগুলো বলতে হবে। সাপ তো বটেই, কোথাকার, বৈশিষ্ট্য কি, এবং এদের অন্য নাম কি? আমি গোখরা আর কেউটে এই দুইটার সম্পর্কে বলতে পারবো। গোখরা হচ্ছে আপনার সাপ বলা হলে এটা মূলত লেজার টাইপের, এটার হাত এবং পা আছে সেম কেউটের মতো। কেউটাকে একেবারেই সঠিক না। রাহাত? স্যার, এটা বোধহয় দুটোই হচ্ছে এক ধরনের বিষাক্ত টাইপের সাপ, যেগুলো কোথাকার নর্মাল এরিয়ায় পাওয়া যায়, আর কিছু হয়তো প্রত্যেকটার আলাদা আলাদা নাম, ইংলিশ নাম বলতে পারবে না, কোনো বৈশিষ্ট্য বিষাক্ত এটা জানি। রাহাত কিন্তু মূল কথাটা বলেছে, এগুলো বাংলাদেশের 4টা বিষাক্ত সাপ, এগুলোই বিষাক্ত, বাকি অধিকাংশ আর বিষাক্ত না।
লক্ষ্য করতে হবে এই চারটাকে, খেয়াল করতে হবে এই চারটাকে। তার মধ্যে গোখরাটা হলো তোমার যেগুলো কোবরা বলে আর কি, এটা বিশেষ ধরনের একটা কোবরা, স্পেকটাকল কোবরা। তার দুটা চশমার মতো, ফনার মধ্যে দেখবে দুটো চশমার মতো। আর কেউটা, যেটা কেউটে সাপ, কেউটেটাও কিন্তু এক ধরনের কোবরাই, কিন্তু একটু অন্য জাতের কোবরা, যেটার মধ্যে এটাকে বলা হয় মনোক্লেট কোবরা, যে পিছনে একটা বৃত্ত থাকে, বৃত্তটা দেখে তুমি, এটা বেশ দাঁড়ায় এভাবে, বৃত্তটা দেখা যায়। তারপরে যেটা হলো তোমার চন্দ্রবোড়া, এটা রাসেলস ভাইপার বলে, ভাইপার রাসেলস ভাইপার। এটার বৈশিষ্ট্য হলো এটা হিস হিস শব্দ করে, ছোট সাপ কিন্তু ভীষণ বিষাক্ত চন্দ্রবোড়া, রাসেলস ভাইপার। আর শঙ্খচূড় যেটা, সেটা অনেক বড় হয়, সাপের মধ্যে, বিষাক্ত সাপের মধ্যে সবচেয়ে বড়। অজগর টজগর এগুলো বিষাক্ত না, সেগুলো আরও বড় হয়, কিন্তু চন্দ্রবোড়া যথেষ্ট বড়। এটাকে বলে কিং কোবরা, কিং কোবরা। এবং এটা খুবই বড়, 18-19 ফুট লম্বা হয়, খুবই বিষাক্ত। এগুলো বাংলাদেশের চারটা। আজকাল সাপের কথা কম শোনা যায়, কিন্তু এককালে এগুলো বিভীষিকা ছিল। রাহাত এটার জন্য 3 নম্বর পাবে, যে সে বাংলাদেশের বিষাক্ত সাপ হিসেবে চিহ্নিত করেছে এদেরকে, ডিটেলস না বলতে পারলেও। আমরা পরের প্রশ্নে চলে যাই। গাড়িতে যেটা ফুয়েল, যেটা গাড়ি চালানোর জন্য, সেটা তো ঘন ঘন আমাদের তেল দিতে হয়। আরেকটা তেল দিতে হয়, যেটা মোবিল অয়েল বলে। এই মোবিল অয়েলের কাজটা কি মুয়াজ বলবে? মোবিল অয়েলের কাজটা হচ্ছে গাড়িকে লুব্রিকেশন করা। গাড়ির যে গিয়ারগুলো আছে সেগুলো যদি প্রপারলি লুব্রিকেশন না করা হয়, তখন গিয়ারগুলোর মধ্যে ঘর্ষণের জন্য গিয়ারগুলো ক্ষয় হয়ে যায়। মোবিল অয়েলটা দেওয়ার ফলে গাড়িগুলোর মধ্যে লুব্রিকেশন হয়, এবং যখন গিয়ারগুলো ঘোরে আর যখন কন্ট্যাক্ট হয় দুইটা গিয়ারের মাঝখানে, তখন তার মানে এটা চারিদিকে যায়, ইঞ্জিনের ভিতরে সব জায়গায় যায়, আচ্ছা। গিয়ে হচ্ছে ক্ষয়টা হচ্ছে এটা রোধ করে এই মোবিল অয়েলটা। মোবিল অয়েলটা জি, প্রধানত ঘর্ষণের এটা ইফেক্টটা সরাই ফেলে, পিচ্ছিল করে। আরও একটা কাজ আছে, কুল করে। কুলেন্ট, এটা কুল করে, পরিষ্কার করে। 3টা কাজ এটা। একটা হলো পিচ্ছিল করে, আরেকটা হলো পরিষ্কার করে, আরেকটা হলো কুল করে। আর এটা অনেক দিন পরে পরে দিতে হয় কেন, সেটাই ছিল মূল প্রশ্ন। অনেকদিন পরে পরে কেন দিতে হয়? হ্যাঁ। অনেকদিন পরে পরে দিতে হয়, যদি আমরা চেঞ্জ না করি তখন এটা কালো হয়ে যায় এবং ময়লা হয়ে যায়, এবং এটা স্টিকি হয়ে যায়। স্টিকি হয়ে যায়, তো এটা অনেকটা কর্মক্ষমতা হারায় ফেলে কর্মক্ষমতা হারায় ফেলে। তখন। কিন্তু ঘন ঘন দেওয়ার দরকার নেই, অনেকদিন পরে পরে এটা দিতে হয়। মুয়াজ 5 নম্বর পাবে এটার জন্য। পরের প্রশ্ন, চাঁদ বছরে 1.5 ইঞ্চি করে, প্রায় 1.5 ইঞ্চি দূরে চলে যাচ্ছে আমাদের, কন্টিনিউয়াস। চাঁদ কিন্তু এক জায়গায় নেই, দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। অল্প যায় বলে আমরা অতটা খেয়াল করি না, কিন্তু দূরে চলে যাচ্ছে। প্রশ্ন হলো কেন দূরে চলে যাচ্ছে? আরেকটা প্রশ্নের সঙ্গে, আগামী দিন মানে অনেক দিন পরে গিয়ে সূর্যগ্রহণ আমরা কীরকম দেখব? মুসাব্বির। স্যার, চাঁদ মূলত পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, তার কারণ হচ্ছে অন্য একটা গ্রহ। পৃথিবী যে বলে চাঁদকে আকর্ষণ করছে, তার থেকে বেশি আকর্ষণে চাঁদকে নিজের দিকে টানছে। তার ফলে কে টানছে? স্যার, অন্য একটা গ্রহ আছে। অন্য গ্রহ টানছে? না, এটা ঠিক না, আমি অন্য কাউকে সুযোগ দেব। হৃদয়। স্যার মূলত স্যার চাঁদে হলো স্যার ভেলোসিটির জন্য হলো আস্তে আস্তে হলো যে গ্র্যাভিটির, যেটা আর্থের গ্র্যাভিটি, ওটা ছেড়ে চলে যাচ্ছে। না না, আমি আবার দিচ্ছি, যদি কেউ বলতে পারে। টেপাটেপি করলে হবে না। রুবাবা। ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল? হ্যাঁ। না, ব্ল্যাক হোল কীভাবে আসে এখানে? ব্ল্যাক হোল তো টানে না সব কিছু, তো না, কেউ টানে না। আসলে কেউ বলতে পারলো না এটা চাঁদের ব্যাপারটা। চাঁদ দূরে সরে যাওয়া, এটা কারণটা জটিল, কিন্তু খুব সহজ কারণ নাই এটা, কারণটা জটিল। যেটা হয় যে জোয়ার ভাটা হয়, যে পৃথিবীর যে অংশের সামনে হয় সে অংশটা ফুলে যায় চাঁদের দিকে, একটা ফোড়ার মতো উপর দিকে ওটা। আর ঠিক অপোজিটেও কিন্তু এরকম ফুলে যায়। এখন পৃথিবী 24 ঘন্টায় ঘুরে, আর চাঁদ 1 মাসে পুরো। এদের মধ্যে একটা মিসম্যাচ আছে। এই মিসম্যাচের কারণে ঠিক সময়ে কিন্তু এটার সাথে তাল মেলাতে পারে না। তখন হয় কি, এই যে উপরে যে বাম্প, ফোড়ার মতো যে ফুলে আছে, এটা কিন্তু সবসময় এই চাঁদের একটু সামনের দিকে থাকে। তো ফলে এই বাম্পটা সবসময় চাঁদকে অ্যাট্রাক্ট করে। ওখানে এক্সট্রা মাস, তো চাঁদকে অ্যাট্রাক্ট, যেদিকে সে ঘুরছে সেদিকে সে টানছে, চাঁদকে টানছে, এই বাম্পটাই চাঁদকে টানছে। ফলে তার ঘূর্ণন গতিটা বেড়ে যায়। ঘূর্ণন গতি বাড়া মানে তার অরবিটটা বড় হয়। অরবিট বড় হলে একটু দূরে চলে যায়। এই একই জিনিস তাকে আস্তে আস্তে দূরে নিয়ে যাচ্ছে। আর সেকেন্ড যে কথাটা ছিল যে সূর্যগ্রহণ কীরকম হবে, এটা আবার বলছি, আবার দিচ্ছি, এটা সূর্যগ্রহণটা কীরকম হবে।
হৃদয়। স্যার বর্তমানে যে সোলার এক্লিপসটা হয় টোটাল সোলার এক্লিপস হয় যে কারণ আমরা যে সূর্য যত দূরে থাকে আর্থ থেকে হলো যে চাঁদের যে সাইজটা ওইটা হলো ইকুয়াল হয়ে যায় প্রায়, এর জন্য হলো পুরো চাঁদটা হলো পুরো সানটাকে ব্লক করে। কিন্তু কয়েক বছর পর যখন চাঁদটা দূরে চলে যাবে তখন টোটাল সোলার এক্লিপস হবে না, চাঁদ শুধু সূর্যের এক অংশটা ব্লক করতে পারবে, Very good. পুরো অংশ ব্লক করতে পারবে। আংশিক সূর্যগ্রহণ হবে, পূর্ণ সূর্যগ্রহণ আর আমরা দেখতে পাবো না, ব্লক করতে পারবে না। তো এটার জন্য আমরা রিদওয়ানকে 3 নম্বর দেব। এটা আংশিক এই প্রশ্নটার পরের পর্বে চলে যাই। বিজ্ঞানের ইতিহাস আমরা দেখব এক একটা ঘটনা ইত্যাদি। চার্লস ডারউইন 1830-এর দশকে যখন তরুণ ছিলেন উনি বিশ্ব ভ্রমণ করেছিলেন একজন চাকরি নিয়ে জাহাজে, পালতোলা জাহাজে। গ্যালাপাগোস আইল্যান্ডে গেছিলেন, তার চড়ুই পাখির কথা আমরা জানি, কিন্তু তার সাথে আরও একটা জিনিস উনি তখন লক্ষ্য করেছিলেন, কচ্ছপ, বড় বড় কচ্ছপ। এগুলোকে ডারউইনস টার্টল বলে এবং এগুলো দীর্ঘজীবী, মানে 200-300 বছর বেঁচেছে এক একটা এরকমটা। এখন আর নাই, ডারউইনের আমলে কচ্ছপ কিন্তু বেঁচেও ছিল। এখন এই কচ্ছপ দেখে উনি কি কনক্লুশন করেছিলেন ওনার থিওরি অফ এভলিউশনে, কচ্ছপগুলোর কি ভূমিকা, আর এখন বর্তমানে এই কচ্ছপগুলোর কি অবস্থা ওইখানে গ্যালাপাগোস টার্টলগুলো। মনে হয় কোনো উত্তর পাচ্ছি না আমি। চড়ুইয়ের কথা সবাই জানে, চড়ুই থেকে উনি কচ্ছপ থেকে একই জিনিস উনি দেখতে পেয়েছেন সে সময়, বড় বড় কচ্ছপ, এক এক দ্বীপে এক এক রকম কচ্ছপ। কীরকম? খোলটা ডিফারেন্ট, কচ্ছপের যে খোলসটা কোনোটা ডোমের মতো, গম্বুজের মতো এরকম, আর কোনোটা উল্টা নৌকার মতো। যেটার গম্বুজের মতো কোনো দ্বীপে, সেখানে কচ্ছপ গলা উপরে তুলতে পারে না, নিচের দিকে, এবং কচ্ছপের মাথা তো খোলসের ভিতর দিয়ে আড়াল দিয়ে বের হয়, সে খালি নিচের দিকে দেখে এবং পোকামাকড় খায়, ওই যে মাটির জিনিসপত্র খায়। আবার যেখানে খোলসটা নৌকার মতো, সে গাছের পাতা খায়। তো উনি দেখলেন যে এক এক দ্বীপে এই খোলসের নানান ভ্যারাইটি তার পরিবেশের সঙ্গে, সেখানেও ওই তার ন্যাচারাল সিলেকশনের আইডিয়াটা উনি পেয়েছেন। এখন একটা ট্র্যাজেডি হচ্ছে, এই কচ্ছপ অনেকদিন বাঁচে, সেই সময় বেঁচে ছিল, কিন্তু এই গ্যালাপাগোস আইল্যান্ডগুলো টুরিস্টে গিয়ে পলিউটেড করে ফেলেছে, এবং তিমি শিকারীরা গিয়ে, একসময় তিমি শিকারের জন্য ওগুলো ইয়ে হতো, ফলে ওই জায়গা পলিউট করে ফেলেছে। তাদের খাবার দাবারগুলো ওরা পশু নিয়ে গেছে, সঙ্গে কুকুর টুকুর নিয়ে গেছে, গৃহপালিত পশু, এগুলো ওদের খাবার নষ্ট করে কচ্ছপ এখন প্র্যাকটিক্যালি বিলুপ্ত প্রায়। এখন আর টুরিস্ট যেতে দিচ্ছে না এবং তাদেরকে প্রিজার্ভ করা হচ্ছে। এটা একটা ট্র্যাজেডি, আমরা এটার জন্য কাউকে নম্বর দিতে পারলাম না। পরের ইতিহাসের প্রশ্নটা হলো, মানুষ বহুকাল ধরে ঘোড়া টানা গাড়িতেই চড়েছে, তারপর সর্বশেষ মানে 2-4 জন মানুষের যাওয়ার জন্য, ট্রেন তো মাঝখানে এসছে, 2-4 জন মানুষ এক জায়গার থেকে এক জায়গায় যাওয়ার জন্যে ঘোড়ায় টানা গাড়ি, ঘোড়ার গাড়ি, এটা বহুকাল ধরে ঘোড়ার গাড়ি চলেছে। এই ঘোড়ার গাড়ি আর মোটর গাড়ি, এই দুটার মাঝখানে একই রকম কাজের জন্য আরও কিছু যানবাহন ছিল এবং একসময় জনপ্রিয় হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মোটর গাড়ি, মানে আজকাল যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের যে তেলের মোটর গাড়ি, এটাই। মাঝখানে কী ছিল? ঘোড়ার গাড়ি আর মোটর গাড়ি, এদের মাঝখানে অল্প দিন, এই 20th সেঞ্চুরির প্রথম দিকে এবং 19th সেঞ্চুরির শেষের দিকে, তারপরে তো মোটর গাড়ি চলে আসে। হৃদয়, ট্রাম ছিল স্যার। ট্রাম তো অনেক মানুষের জিনিস, আমি বলছি যে অল্প 3-4 জন মানুষ বা 1 জন মানুষ যাবে এরকম গাড়ি, মোটর গাড়ির মতো। স্যার মানে আগের কালে দেখা যেত যে মানে যেমন হচ্ছে পায়ে হেঁটে মানুষ হচ্ছে রিক্সা টেনে নিয়ে যাচ্ছে। না না, সেটা না, রিক্সা তো ঠিক যান্ত্রিক জিনিস না, অন্য কেউ যদি বলতে পারে। কার্ল বেঞ্চ শোনা। যে প্রথম হ্যাঁ? কার্ল বেঞ্চ যে প্রথম মোটর গাড়ি আবিষ্কার করেছিলেন, সেটা ঘোড়ার গাড়ির আদলেই একটা না, আদল না, অন্য জিনিস, মোটর গাড়ি না এটা, ঘোড়ার গাড়িও না, মোটর গাড়িও না। ঠিক আছে, আমি মনে করছি যে আর কেউ বলতে পারবে না এটা। আসলে স্টিম ইঞ্জিন দিয়ে গাড়ি চলেছে, কিন্তু বাষ্পীয় ইঞ্জিনের গাড়ি চলেছে, একটু জবরজঙ্গ, হেভি ছিল, এই জন্য বেশি দিন চলে নাই। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারনাল কম্বাসন না, একেবারে রেলগাড়ি যেটা চলে সেটারই একটা ছোট ভার্সনে, মানে ঘোড়ার গাড়ির বডি দিয়ে বাষ্পীয় ইঞ্জিন দিয়ে চলেছে। সেটা বেশি জনপ্রিয় হয়নি, বেশি দিন টিকে নাই। কিন্তু আরেকটা জনপ্রিয় হয়েছে, টিকেছেও, কিন্তু শেষ পর্যন্ত একটা ব্যবসায়িক কারণে
এটা আর ইয়ে হয়নি, সেটা হলো ইলেকট্রিক কার। মোটর গাড়ির আগে কিন্তু ইলেকট্রিক কার আরেকবার আসছিল, মোটর দিয়ে চলতো, ব্যাটারি দিয়ে মোটর দিয়ে চলতো। আজকাল আবার সেই ইলেকট্রিক কার ফেরত আসছে, কিন্তু ইলেকট্রিক কার 20th সেঞ্চুরির প্রথম দিকে কারগুলো ইলেকট্রিক ছিল। এটা চলে গেল কেন? এটা হলো এটা কিছুটা বিধিনিষেধের কারণে, এটার কোনো চলে যাওয়ার কথা ছিল না। পাশাপাশি মোটর গাড়ির সঙ্গে ওটা থাকতে পারতো। অনেক বছর কিন্তু ইলেকট্রিক কার চলেছে রাস্তায়, কিন্তু শেষ পর্যন্ত ইলেকট্রিক কারটা পপুলার হয়নি, কারণ ব্যাটারি ইত্যাদি বেশি দূর যেতে পারতো না, ওই সমস্যাগুলো ছিল, এই জন্য এটা হয়নি। আমরা কাউকে নম্বর দিতে পারলাম না এটার জন্য। ম্যালেরিয়ার ওষুধ হলো কুইনিন। কুইনিনটা সিনকোনার থেকে একটা গাছের বাকল দিয়ে তৈরি হতো, খুব দাম, এভাবে তো চলে না। তখন প্রায় সবাই ম্যালেরিয়া আক্রান্ত ছিল, খুব প্রাদুর্ভাব তখন, কাজে ভালো ওষুধ এটা সবাই অ্যাফোর্ড করতে পারতো না। তো এটাকে সিনথেসাইজ করতে হবে, কেমিস্টরা লেগে গেল কুইনিনটাকে ল্যাবরেটরি থেকে এমনি বানানো যায়। তো এটা বহুদিন চেষ্টা করছে, করে সফল হয়নি শেষ পর্যন্ত। কিন্তু একজন ভদ্রলোক 1856 দিকে, 1856, ওনার নাম হলো পার্কিন্স। সেই পার্কিন্স, উইলিয়াম পার্কিন্স, উনি এই কুইনিনের কাজ করতে গিয়ে নানান জিনিস মেশাচ্ছেন, মেইনলি এই আলকাতরার থেকে এই কুইনিনটা আসার কথা। সেটা করতে করতে উনি একটা মন্ড পেলেন, যেটা কোনো কাজে না। উনি বিরক্ত হয়ে ওই মন্ডটা ধুয়ে ফেললেন। ধুয়ে ফেলতে গিয়ে অ্যালকোহল দিয়ে জায়গাটা পরিষ্কার করার জন্য ফ্লাস্কটা দেখলেন সুন্দর একটা বেগুনি রং, পার্পল কালার পেলেন, এবং সেই কালারটা উনি দেখতে গিয়ে ওনার জামায় কাপড়ে লেগে গেল। দেখলেন যে সেটা আর ওঠে না। উনি কুইনিন বাদ দিয়ে এই কালার তৈরি করে, রং বস্তু তৈরি করে উনি বিশাল ধনী লোক হয়ে গেলেন। তো এটা কি যুগ সূচনা করলো, কি হয়েছিল এরপর? আর্টিফিশিয়াল ডাই, হ্যাঁ? কেমিক্যাল ডাই। জি, কেমিক্যাল ডাই, এই প্রথম কেমিক্যাল ডাই আসে। এর আগে ন্যাচারালি তৈরি এর আগে কোনোদিন কেমিক্যাল ডাই ছিল না। এটা একটা বিপ্লব, কেমিক্যাল ডাই মানে যেটা দিয়ে কাপড় রাঙানো যায় বা যে কোনো জিনিস রাঙানো যায়, ডাই। এর আগে কি ছিল, কি ধরনের ডাই ছিল? এর আগে সবই ন্যাচারাল ছিল, যেমন গাছের নানা বাকল, অনেক সময় ফুল, অনেক সময় এসব এক্সট্র্যাক্ট দিয়ে হচ্ছে রং তৈরি করার চেষ্টা করা হতো। এটা ব্যয়বহুল ছিল, রং তৈরি করা হতো, এটা ব্যয়বহুল ছিল এবং ন্যাচারাল ডাই। কোনোটা শামুকের থেকে হতো, খয়েরি রংটা, এটা অনেক জায়গায় রাজারা পড়তো, সেটা কিন্তু খুব এক্সপেন্সিভ, শামুকের রস দিয়ে এটা করতো। আর আমাদের দেশে নীলকর সাহেবদের উৎপাত আমরা জানি, যে নীল গাছ থেকে নীল হতো, সে কারণে নীল দর্পণ লিখেছেন, যেহেতু ব্রিটিশরা এটা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই সব চলে গেল পার্কিন্স পার্পল। এই প্রথম পার্পলটা আসলো, পার্পল মানে বেগুনি রং, তারপর অন্যান্য রঙের এগুলো আসলো। তো কুইনাইন আবিষ্কার হয় নাই, কিন্তু কুইনাইনের উসিলা করে আমরা কেমিক্যাল ডাই আবিষ্কার করেছি। সিনান 5 নম্বর পাবে এটার জন্য। 18 শতকের প্রথম দিকে টেলিগ্রাফটা এসে গিয়েছিল, কিন্তু এটা দূরে যেতে পারতো না, কারণ ডাইরেক্ট কারেন্ট কিছু দূর গেলেই উইক হয়ে যায়, সেটা আর ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারতো না, যেটা টরে টক্কা হবে সেটা আর করতে পারতো না। এটা সলভ করে তারপরে দূরে যাওয়ার ব্যবস্থাটা হয়েছে। এই সলভটা কি করে করলো? স্যার এটা রিপিটার ইউজ করে সলভ করা হয়েছে। রিপিটারটা কি জিনিস? যেটা হচ্ছে আমাদের হচ্ছে দূরের ডিস্টেন্সের জন্য কোনো সিগন্যাল পাঠালে এটা হচ্ছে অল্প দূরত্ব গিয়ে এটা হচ্ছে উইক হয়ে যায়, তখন রিপিটারটা আমাদের আবার ওই সিগন্যালটাকে, জিনিসটা কি স্যার যেটা হচ্ছে উইক সিগন্যালকে আবার হচ্ছে গিয়ে স্ট্রং করে। কিভাবে? আমি কিভাবে জিনিসটা জানার জন্য আবার দেখছি। রিপিটার হলো স্যার উইক সিগন্যালকে স্যার অ্যাম্পলিফাই করে। তো একটা ক্যারিয়ার ওয়েভের বা সিগন্যালের মাধ্যমে একটা হলো এটা উইক সিগন্যালটাকে যুক্ত করে, তারপর যে আরেকটা যে ডেস্টিনেশন ওখানে যে হলো ক্যারিয়ার সিগন্যালটা হলো আলাদা হয়ে যায়। ক্যারিয়ার সিগন্যাল মানে কি? রিপিটার হলো একটা ক্যারিয়ার স্ট্রঙ্গার একটা সিগন্যাল করে, যে বেশি ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ। সেই স্ট্রং সিগন্যালটা কোত্থেকে আসে? রিপিটারের দিক দিয়ে। না এটা বুঝিয়ে বলতে হবে, আমি আবার দিচ্ছি। স্যার রিপিটারটা সিগন্যালটা গ্রহণ করে সেটা প্রসেস করে আবার ওই সিগন্যালটা আবার রিক্রিয়েট করে আবার পাঠিয়ে দেয়। কেউ বলতে পারেনি এটা অটোমেটিক্যালি হয়, এটা কোনো এর মধ্যে কোনো মজাজা নাই, এটা একেবারে অটোমেটিক। এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক রিলে। আমি যে ডট দিলাম, এটা তো আর জায়গায় গিয়ে ডট হবে, এটা ডট না করে যেটা করে সে একটা সুইচ অন করে দেয়, সেই সুইচে আর নতুন ব্যাটারি আছে ওখানে, রাইট?
কাজে ওখান থেকে স্ট্রং ব্যাটারি আবার সেই ডটটাকে নিয়ে যায় নেক্সট স্টেজে। সে আগে একটা ডট পাচ্ছে, সেও কিন্তু রিপিটার ডট হচ্ছে। আমার অরিজিনাল মানে আলটিমেট ডেস্টিনেশনে না পৌঁছা পর্যন্ত এই কাজটা হতে থাকে। এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক রিলে। আফটার অল যখন এই ডটটা পড়ে তখন তো ইলেকট্রোম্যাগনেটিক তাকে টানে। এখন ওটা না টেনে আমি তো ওখানে পাঠাইনি, এটা পথের মধ্যে একটা স্টেশন বানাইছি আমি। সেই স্টেশনে এই জিনিসটা একটা সুইচ থাকে, সেই সুইচটাকে টেনে আরেকটা বর্তনী অন হয়ে যায়, ওইখানে ব্যাটারি, আমার এখানে না ওইখানে রিলে স্টেশনে একটা ব্যাটারি, সেটা দিয়ে নেক্সট স্টেজে পাঠায়, সেখানে আরেকটা ব্যাটারি নেক্সট স্টেজে পাঠায়, এভাবে অটোমেটিক্যালি চলে যায়। এটার জন্য কেউ নম্বর পাবে না। পরের প্রশ্নটা ইতিহাসের প্রশ্ন। ফাউন্টেন পেনের যুগে মেলা ঝামেলা ছিল। তোমার যারা ফাউন্টেন পেন ব্যবহার করতে হয়েছে, আজকাল তেমন কেউ ব্যবহার করে না। ভরতে হতো, কালি ফুরাই যেত, কালির বোতলও নিয়ে যেতে হতো সঙ্গে, অনেক সময় লিক করতো, পকেট কালিতে। বল পয়েন্ট পেন এসে এই সমস্ত সমস্যা সমাধান করে দিল। এই বল পয়েন্ট পেনটা কখন আসলো, কিভাবে আসলো, কে আনলো? বল পয়েন্ট পেনটা দুজন আলাদাভাবে আবিষ্কার করেছিল। প্রথম আবিষ্কারটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি, এটা করেছিল হচ্ছে আর্জেন্টাইন না, ফার্স্টে করেছিল হাঙ্গেরিয়ান একজন। সেটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি দেখে সেটা তখনও ইউজ করা হয়নি। সেকেন্ড টাইম করেছিল আর্জেন্টিনার একজন বিজ্ঞানী, রিসার্চার। তিনি আবিষ্কার করার পরে সেটা কমার্শিয়ালি ভায়াবল। জি, নাম কি? নামটা ঠিক মনে, কিন্তু কাজ কিভাবে করে এটা আমি বলতে পারবো। হাঙ্গেরিয়ানের নাম কি? হাঙ্গেরিয়ার নামটা থিওডোর সামথিং ছিল। না, ঠিক আছে, কাজটা কি? কাজটা হচ্ছে, এটা হচ্ছে আপনার যে কলমের যে নিবের ওখানে একটা বল লাগানো হয়। বলটা হচ্ছে যে কালি আছে, কালিটা টেনে নিয়ে সারফেস টেনশন ইউজ করে সেটা হচ্ছে কাগজের উপর লেখে। মানে কালি পিছে তো হচ্ছে প্রেশারটা বেশি এবং সামনে প্রেশারটা কম। সো কালির ধরনটা কি? কালির ধরনটা হচ্ছে অয়েলি সাবস্টেন্স, অয়েলি ব্ল্যাক সাবস্টেন্স। ঠিক আছে, মাঝকে আমি 5 নম্বরেই দেব। সেই হাঙ্গেরি জন্মগ্রহণ করে পরে আর্জেন্টিনা চলে গেছিল। তার নাম হলো বাইরো। এবং এককালে আমরা যখন বল পয়েন্ট পেন যখন শুরু করি তখন কিন্তু এটাকে বাইরোই বলা হতো, ওই ভদ্রলোকের নামে। এটাকে বাইরো পেন বলতো, বাইরো। এই বাইরো 1938-এ এটা আবিষ্কার করেন বা উদ্ভাবন করেন। এবং প্রিন্টিং কালি, শক্ত কালি ব্যবহার করছেন। এই যেরকম লটর পটর কালি না বা লিকুইড কালি না, একটু শক্ত প্রিন্টিংয়ের কালি যেরকম হয়, ওটাই। বলটা ঘুরে ঘুরে কালি নেয়, আবার বলটা ঘুরে কালিটা নেয়, আবার কাগজে ওটা লাগে। কাজেই এখানে লিক করারও কিছু নেই এবং ঢালারও কিছু নেই, পার্মানেন্টলি কালি করেছে। এটা খুব পপুলার হয়ে যায় তোমার 1950s-এর দিকে, এই বাইরোগুলো। তারপর থেকে তো আমরা এটা নিয়েই আছি। তো আমরা ময়েসকে এটার জন্য 5 নম্বরই দেব। ইতিহাসের বিষয়টা আমরা শেষ করে ফেললাম। তারপর ভবিষ্যতের বিষয় আমরা চলে যাই 2026 থেকে 2036। সামনের দিনে আমরা কি দেখব? আমরা 2টো প্রশ্ন আনব এবং দুটোই 10 নম্বর করে প্রত্যেকটা। নগরাঞ্চলে কৃষি, নগরাঞ্চলে, কারণ চারিদিক নগর হয়ে যাচ্ছে, কাজে কৃষির অনেকটা নগরেই করতে হবে। নগরাঞ্চলে কৃষিটা কিভাবে এগোবে? মানহা। নগরাঞ্চলে আমরা কৃষির যে ব্যাপারটা, এখানে আমরা নতুন নতুন যে জীব প্রযুক্তির যে ব্যাপারটা রয়েছে সেটার মাধ্যমে নতুন জাতের কোনো মানে কৃষি। নগর অঞ্চল তো কৃষির কাজের উপযুক্ত না, এখানে তো জমি নেই, কি করে করবো? ওটাই তো আসল। আমরা ছাদ বাগান বা কোনো কিছু করতে পারি। এখানে আমরা অল্প জায়গার মধ্যে আমরা কিভাবে উন্নত মানের ফসল তৈরি করব, এই ব্যাপারটা কাজে লাগিয়ে আমরা আমাদের বাসা বাড়িতেই অনেক রকমের ফসলের চাষ করতে পারি। এক্ষেত্রে আমরা জীব প্রযুক্তির যে বিষয়গুলো রয়েছে, তারপরে টিস্যু কালচারের মাধ্যমে ফলনটা বাড়াতে পারি। এভাবে আর কি নগরে। ঠিক আছে, মানহা কিছু কথা বলেছে, কিন্তু অনেক কথা বাকি রয়ে গেছে। আমরা অভয়, আমাদের কৃষিকাজে যেটা হচ্ছে কি মেইন বিষয়, সেটা হলো কৃষকরা কৃষিকাজে জমি দেখাশোনা করে, অনেক ভালো করে দেখাশোনা করে। এবং নগরাঞ্চলে আমাদের যে আমরা ছোট ছোট বিভিন্ন অঞ্চলে ছোট ছোট বাগান, ছাদ বাগান কিংবা রাস্তার পাশে যে কোনো জায়গায় আমরা ফসল উৎপাদন করব, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যতে আমরা অভয় সিরিয়াস কৃষি করতে হবে। ছাদ বাগান দিয়ে সিরিয়াস কৃষি হয় না, আরো নতুন কিছু ভাবতে হবে।
স্যার সো আমরা দেখতে পারি যে স্যার যেমন আমাদের হচ্ছে গ্রাম অঞ্চলে যেভাবে আমাদের হচ্ছে কৃষিটা হচ্ছে কি অনেক মানে স্পিডলি করা যায়, শহর অঞ্চলে এটা আমার কম জায়গা, তো আমার এখন কম জায়গায় এটা দেখা লাগবে যে অল্প অল্প জায়গার মধ্যে কিভাবে আমরা ফলনটা বৃদ্ধি করতে পারি, কিভাবে পারি? বৃদ্ধি করতে পারি। যেমন স্যার আমরা হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে অল্প জায়গার মধ্যে অল্প হচ্ছে সেটা মানহা বলেছে। মানে স্যার এই কালচারটা অনুযায়ী স্যার আমরা যদি প্লান্টিং করি স্যার, তখন আমাদের দেখা যায় যে এটা যদি আমাদের অল্প জায়গায় যদি নষ্ট হয়ে যায়, এটা খারাপ দেখা যায়, তার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আরো মডিফাই করে আমরা ওই ক্রপসগুলো ব্যবহার করতে পারি। আমার মনে হয় আমাদের থামতে হবে। আমি শেষবারের মতো একটা দিচ্ছি, যদি রিয়েলি উত্তরটা আসে তখন বলা যাবে। ফাতেমা, আচ্ছা, গ্রামীণ অঞ্চলগুলোতে দেখা যায় যে মাটির উর্বরতা অনেক ভালো থাকে, মাটি কিন্তু নিয়ে আসবো ওখান থেকে না, কিন্তু শহরের অঞ্চলে আমরা মাটির ফার্টিলাইজারটা কোনোভাবে বৃদ্ধি করার মাধ্যমে আমরা ওখানে ভালো চাষ করতে পারবো। আমার মনে হয় এই ভবিষ্যৎটা তোমরা দেখতে পাচ্ছ না কেউ। মানহা কিছুটা বলেছে, কিন্তু বাকিটা এটা আসলে হবে তোমার হাইড্রোপনিক্স দিয়ে করতে হবে। হাইড্রোপনিক্স মানে পানির মধ্যে চাষ, এই পানিতে সব পুষ্টি দ্রব্য দেওয়া থাকবে, কাজেই এটা অন্য মিডিয়ামের মধ্যে করতে হবে। এটা বড় সমস্যাটা হচ্ছে আলো। তুমি ছাদে কতখানি আর পারবে? ছাদে করে হবে না, এটার জন্য পুরা বিল্ডিংয়ে হবে, এটা কামরায় কামরায় হবে, আর্টিফিশিয়াল আলো। কারণ এলইডি যেটা লাইট এমিটিং ডায়োড, এখন কিন্তু এমনভাবে টিউনিং করা যায় সূর্যালোকের মতো ফ্রিকোয়েন্সির আলো অল্প খরচে তৈরি সম্ভব। অল্প খরচ বলছি, অতটা অল্প না, মানে যথেষ্ট এনার্জি লাগে, কিন্তু স্টিল সম্ভব যে আর্টিফিশিয়াল আলোতে। কাজেই তুমি 20 তলা 30 তলা বাড়ি করে ফেললে পুরা বাড়িটাই হলো চাষের বাড়ি। প্রত্যেক কামরায় কামরায় আর্টিফিশিয়াল আলো এবং হাইড্রোপনিক্স এবং অ্যারোপনিক্স, যে বাতাসের সঙ্গে পুষ্টি মিল করে সেখান থেকে পুষ্টি নিতে পারবে। অনেকগুলো গাছ আছে কিন্তু বাতাস থেকে পুষ্টি নেয়, এখন সব গাছে নিতে পারবে যদি আমরা সেভাবে অ্যারেঞ্জ করি। হাইড্রোপনিক্স তো পারবই। তো কাজেই এখানে দুটো ইস্যু, একটা হচ্ছে মিডিয়াম, যে মিডিয়ামে চাষটা হবে, আর একটা হচ্ছে যেই আলোটা, আর্টিফিশিয়াল আলো। এটা এমনকি কোনো জায়গায় এটা এমনও করা হচ্ছে অলরেডি, সেটা হলো পুরানো টানেল, এখনও হয়তো যুদ্ধের সময় বানিয়েছিল ভিতরে টানেল, ওই নিচে সুড়ঙ্গে, ওইখানেও চাষ হচ্ছে। এটার জন্য ছাদের দরকার নেই, মাটির তলায়ও চাষ হতে পারে, কারণ আলো যদি থাকে, পুষ্টি যদি থাকে, এটা হবে। আমরা মানহাকে 5 নম্বর এটাতে দিতে পারি, আর কাউকে নম্বর দেওয়া গেল না এটাতে। আমরা পরেরটায় চলে যাই। আমরা দূরে ছবি পাঠাচ্ছি অনেক দিন ধরে, টেলিভিশন ছবি পাঠাই, নিজেরা এখন ভিডিও পাঠাই, ভিডিও কলে ছবি পাঠাই, আওয়াজ তো পাঠাচ্ছি আরও আগের থেকে। এখন চ্যালেঞ্জটা সামনে হলো, গন্ধটা কী করে পাঠাবো? ইন্টারনেটে গন্ধ পাঠাতে চাই, কারণ একটা সিনেমা ভিডিও আমরা দেখতেও পারি, শুনতেও পারি, কিন্তু গন্ধটা পাই না। ওখানে যে ফুলের গন্ধটা পাই না, বা যে কোনো গন্ধ আমরা পাই না। আমরা স্যার গন্ধটা হচ্ছে, এখন আমরা এটা কোনো সিগন্যালের মাধ্যমে পাঠাতে পারবো না, এটার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা অ্যানালাইসিস মিডিয়াম। এই অ্যানালাইসিস মিডিয়াম হিসেবে আমরা এআই ইউজ করতে পারি। এটা হচ্ছে কি, যখন মনে করেন একটা থিয়েটারে একটা মুভি দেখানো হচ্ছে, সেখানে মনে করেন একটা ফুলের বাগান দেখানো হচ্ছে, এআইটা তখন রিয়েল টাইমে ওই ফুলের বাগানটা অ্যানালাইসিস করে, কোন ফুল, ওই ফুলের গন্ধটা করে, সে এআইয়ের কাছে কয়েকটা কেমিক্যাল থাকবে, সেই কেমিক্যালগুলো মিক্স করে সে সেই গন্ধটা তৈরি করতে পারবে, এবং ব্যাপন প্রক্রিয়া সে সিনেমা হলের মধ্যে অথবা লাইক সিনেমা হলে, বুঝলাম। আমি তো এটা আমেরিকায় পাঠাতে চাই, ইন্টারনেটে পাঠাতে চাই, ইন্টারনেটে। সো সেখানেও এআই ইন্টিগ্রেট করা থাকবে, যে আমি গন্ধটা পাঠাবো, তখন সেই এআইটা আমার সিগন্যালটা নিয়ে সেই এআইয়ের কাছে এখানে কেমিক্যালটা লাগবে, যে কেমিক্যালটা সে নিজে সিনথেসিস করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ওই গন্ধটা। ব্যাপনটা কি? ব্যাপনটা হচ্ছে আপনার কম চাপের, কম ঘনত্বের জায়গা থেকে বেশি। আমার মনে হয় আমরা অনর্থক এটাকে বেশি কমপ্লিকেটেড করছি। আমি বারবার বলছি যে ইন্টারনেটে পাঠাবো, ইন্টারনেটে আমরা যে সিগন্যালটা পাঠাবো, তাহলে ইন্টারনেটে পেতে হলে আমাকে ওরকম সিগন্যাল লাগবে। জি, আমি অন্য কাউকে সুযোগ দেবো। আবার কেউ যদি বলো, আমার মনে হয় কেউ বলবে না। রিদওয়ান, এরকম হতে পারে যে আমি আমার বন্ধুকে একটা ছবি পাঠালাম, এখন হলো আমার বন্ধুর কম্পিউটার একটা ইন্টিগ্রেটেড এআই থাকবে, যে এআইটা ডিপ লার্নিংয়ের মাধ্যমে জানতে পারবে যে যে ছবি দেখলে যে কী ধরনের গন্ধ হতে পারে। এখন আমরা একটা এক্সটার্নাল পিসি পার্ট রাখতে পারি, যেরকম একটা স্পিকারের মতো, ওইখানে হলো অনেক ধরনের পাউডার থাকবে, এখন ওই পাউডারের মিক্সচার করে বিভিন্ন গন্ধ প্রডিউস করা যাবে। ওই এআইটা ডিপ লার্নিংয়ের মাধ্যমে জানতে পারবে যে কোন পাউডার মিক্স করে। কিন্তু আমার যে গন্ধ, আমি গোলাপের গন্ধটা, হ্যাঁ, এটা আমি আমেরিকা পাঠাতে চাই। আমাকে দেখছে, আমার সামনে গোলাপ,
সে গোলাপের গন্ধটা পাঠাতে চাই, কীভাবে পাঠাবো? এই যে ছবির মাধ্যমে পাঠানো যায়। ছবির মাধ্যমে এটা পাঠানো যাবে না। তো আমার মনে হয় আমরা এখানেই থামি। এটা জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমি যদি ইন্টারনেট ইউজ করতে চাই তাহলে আমাকে ইন্টারনেটে পাঠাতে হবে, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে পাঠাতে হবে, ডিজিটালি পাঠাতে হবে। আমার কাজটা হলো গন্ধকে ডিজিটালে পরিণত করা, যেরকম আমি ছবিকে করেছি। ছবিকে কি করে করেছি? ছবিটাকে ভাগ করে ফেলেছি পিক্সেলে। সেখানে বেসিক কালার হচ্ছে নীল, সবুজ, লাল, এই তিনটা মেশালে আমি একটা কালার পাচ্ছি। এরকম পিক্সেলের কালারগুলোকে আমি ডিজিটাল সিগন্যালে পরিণত করেছি, সংখ্যায় পরিণত করেছি, এবং সেভাবে ছবিটা পাঠিয়ে দিচ্ছি। সেখানে ছবিটা আবার রিক্রিয়েট করছে ওই সিগন্যালের মতো। আমি যদি গন্ধটাকেও এরকম ডিজিটাল করে ফেলতে পারি, তার মানে আমাকে মৌলিক গন্ধটা লাগবে, মৌলিক যে বেসিক গন্ধ, যে এইটার সাথে এটা মেশালে এই গন্ধ হয়, এটার সাথে এটা মেশালে এই গন্ধ হয়। সে বেসিক জিনিসটা করার জন্য আমরা যেটা করতে হবে, যে যেমন গোলাপের যে বিভিন্ন গ্যাস বেরোচ্ছে, সেই গ্যাস থেকেই তো আমরা গন্ধগুলো পাচ্ছি 4-5 রকমের। প্রত্যেকটা গ্যাসের কি গন্ধ সেগুলোকে আমরা স্প্লিট করে করে এগুলো করতে হবে, এবং সেটাকে আমার বেসিক গন্ধ করে, এখানে এর একটা ভূমিকা আছে যে এটাকে বেসিকগুলোকে বের করে দেওয়া। সেটা একবার করে ফেলতে পারলে আর কোনো অসুবিধা নেই। সেভাবে আমার কথার সিগন্যাল যেরকম, আমার ছবির সিগন্যাল যেরকম, গন্ধের সিগন্যালও একই রকমে যাবে। এখন ওইখানে কি হবে? ওইখানে সে সিগন্যালটা পাবে এবং একটা কার্টিজ বানানো হবে। কার্টিজ মানে একটা বাক্স যেখানে মৌলিক গন্ধগুলো থাকবে। এখন সিগন্যাল সেগুলো মিক্স করে করে দেবে। এটার জন্য আমার মনে হয় আমরা কাউকে নম্বর দিতে পারলাম না। আমাদের এই পর্বটা শেষ হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের ভবিষ্যতের যে পর্বটা। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে আসলাম, যেটা হচ্ছে আজকের লিমেরিক। আমরা দুটা লিমেরিক ছড়া, বিজ্ঞান সংক্রান্ত 5 লাইনের ছড়া, সেটা লক্ষ্য করতে হবে এবং কি তার ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা ছত্রে ছত্রে লাইনে লাইনে ঘটনাটা বলতে হবে। প্রথম লিমেরিকটা, প্রত্যেক লিমেরিকে কিন্তু 10 নম্বর, 2টা লিমেরিক হবে। প্রথম লিমেরিক: ঘন্টা বাজে খাবার আসে ঘরে, খাবার লোভে জিবে লালা ঝরে, ঘন্টা শুনেই লালা, খাবার জেনে কি জ্বালা, কন্ডিশনিং নামেই তাকে ধরে। এখানে কি পাভলভের এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে? হ্যাঁ, তো পাভলভ হচ্ছে একজন রাশিয়ান ছিলেন। তিনি দেখেছিলেন, তিনি আসলে কোনো বাড়িতে, কোনো হাউস হোল্ডে হচ্ছে কুকুরদের খাওয়ানোর দায়িত্বে ছিলেন এবং তিনি বহু বছর ধরে হচ্ছে কুকুরদের খাওয়াতেন। একদিন তিনি খাওয়া ছাড়াই ঘরে প্রবেশ করে দেখলেন যে তিনি ঢুকা মাত্রই কুকুরদের হচ্ছে জিভে লালা ধরা। উনি ঢুকার জন্য না, আমি বলছি, আমি অন্য কাউকে সুযোগ দেব, কিন্তু শুনে তারপর বলতে হবে। ঘন্টা বাজে খাবার আসে ঘরে, খাবার লোভে জিভে লালা ঝরে, ঘন্টা শুনেই লালা, খাবার নেই কি জ্বালা, কন্ডিশনিং নামেই তাকে ধরে। এখানে হলো তো পাভলভের এক্সপেরিমেন্টে বলা হয়েছে, যেখানে হলো এক্সপেরিমেন্টার দিয়ে দেখাচ্ছে যে প্রাণীরা হলো একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে অ্যাসোসিয়েট করতে পারে। এখন হলো উনি প্রথমে হলো একটা কুকুরকে হলো প্রত্যেকদিন খাবার দিতেন, একটা ঘন্টা বাজাতেন। এখন আস্তে আস্তে কয়েক মাস হলো এরকম খাবার দেওয়া হয়, কিন্তু তারপর হলো খাবার বন্ধ দিয়ে শুধু ঘন্টা বাজানো হতো। আর তখন কুকুরটা খাবার না পেলেও হলো তা হলো লালা বের হতো। এখন ওটা দিয়ে বোঝানো যাচ্ছে যে সে হলো যদিও খাবার পাচ্ছে না, সে যেহেতু বেলের সাথে হলো খাবারটা অ্যাসোসিয়েট করতেছে, এই জন্য সে মনে করছে যে বেলই হলো। শেষ লাইনটা কন্ডিশনিং নামেই তাকে ধরে। স্যার কন্ডিশনটা হলো যে স্যার বেল বাজাই হলো তার কন্ডিশন যে খাবার পাবে। এন স্যার সে মনে করছে, কুকুরটা মনে করছে যে যেহেতু বেল বাজছে সে খাবার পাবেই, এই জন্য সেই এটা হৃদয় নম্বর পাবে। কিন্তু তারপরেও আমি এই কন্ডিশনিং কথাটার জন্য আবার দিচ্ছি, কে বুঝাতে পারবে। এখন এই ফেনোমেনা, এই ঘটনাটাকেই পাভলভ হচ্ছে কন্ডিশনিং নামে করে, লাইক কন্ডিশন রিফ্লেক্স, হ্যাঁ, এই নামে হচ্ছে, মানে কুকুরটা কন্ডিশনড হয়ে গেছে, ঘন্টা শুনলেই সে মনে করে যে খাবার এসে গেছে, তখন লালা তার বেরোয়, সে লালাটা মাপা হয়। রিদওয়ান 8 আর মুয়াজ 2। আমরা পরের লিমেরিকে চলে যাই, শুনে বলতে হবে। দুনিয়াতে তুমি কোথায় আছো দি বলে, আমি বলে দিই, দুনিয়াতে তুমি কোথায় আছো দি বলে, পাহাড়ে সাগরে তোমার পিছনে যাই চলে, কিন্তু সুরঙ্গে ঢুকলে লিঙ্ক কেটে গেলে তোমাকে হারিয়ে ফেলি অন্ধকার তলে। স্যার এটা কি দিক নির্দেশনা বলা হচ্ছে? যে লাইক না, এটা দিক নির্দেশনা নয়, এটা একটা ডিভাইস, একটা যন্ত্র, একটা, আমি আবার দিচ্ছি, জিপিএস, এটা জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস
জিপিএস কিভাবে কাজ করে? জিপিএস হচ্ছে মহাশূন্যে মানে পৃথিবীর অরবিটে একটা কিছু স্যাটেলাইট থাকে, সেটা হচ্ছে মানে পৃথিবীর যে আপনি যে লোকেশনে আছেন সেটাকে হচ্ছে অ্যাপ্রক্সিমেট করবে। মানে 3টা স্যাটেলাইট আছে, তা সবগুলো স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করে আপনার লোকেশনটা অ্যাপ্রক্সিমেট করতে পারে। এবং বলা হচ্ছে যে সুরঙ্গে না, এই যে দুনিয়াতে তুমি কোথায় আছো বলে, সে বলে দিচ্ছে আমি কোথায় আছি, আমি সাভারে না ঢাকায় না গুলশানে, সে বলে দিচ্ছে। পাহাড়ে সাগরে, আমি সাগরে গেলেও সে বলে দিচ্ছে, পাহাড়ে উঠলেও সে বলে দিচ্ছে। কিন্তু একটা জায়গায় সুরঙ্গে ঢুকলে লিঙ্ক কেটে গেলে তোমাকে হারিয়ে ফেলি অন্ধকার তলে। আর সুরঙ্গের নিচে সে মানে তার সিগন্যালটা কাজ করে না, স্যাটেলাইটের সিগন্যাল মাটির নিচে। জি, সিগন্যাল তো আসতে পারে না, তার একমাত্র সে বলতে পারবে না তুমি সুরঙ্গে ঢুকলে, কিন্তু অন্য সব জায়গায় সে কিন্তু পারে। সিনান 10 নম্বর এটার জন্যে। আমরা আমাদের অনুষ্ঠানও শেষ করে ফেললাম। এখন আমরা দেখি স্কোরবোর্ডে আর কি পজিশন। যারা অপেক্ষাকৃত ভালো করলো তাদেরকে আবার আমরা আমন্ত্রণ জানাবো, সেই সঙ্গে আমাদের কিছু নতুন প্রতিযোগীও যোগ দেবে সামনে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সামনের প্রোগ্রামটা দেখতে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।